সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি সালেজুহ চৌধুরী। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে আবারও অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গতকালের সংঘর্ষের পর আজও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দীর্ঘ 28 বছর পর সচল হতে যাওয়া চাকসু নির্বাচন আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ নিয়ে কথা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে চাকসু নির্বাচন কতটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে? ধন্যবাদ জোহর, আপনি যেমনটা বলছিলেন আমি আপনাকে জানাতে চাই, কিন্তু ডাকসু নির্বাচনের পরে ডামাডোল বাজা শুরু হয়েছিল কিন্তু চাকসু নির্বাচনে। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু গতকাল থেকে ছাত্রলীগের একাংশের অবরোধ কিন্তু আজও কিন্তু দ্বিতীয় দিনের মতো চলছে। সেই অবরোধের আগেও কিন্তু আমরা দেখেছি দফায় দফায় বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষের কারণে আবারও চাকসু নির্বাচন খুব একটা অনিশ্চয়তায় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন স্যার আছেন। আমরা একটু জানতে চাইবো, আসলে স্যার আপনার থেকে একটু জানতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন নিয়ে খুব একটা ডামাডোল বাজা শুরু হয়েছিল, কিন্তু খুব একটা সিদ্ধান্ত নেওয়ারও কথা ছিল, কিন্তু আমরা জানতে চাচ্ছি আসলে চাকসু নির্বাচনটা এখন কোন পর্যায়ে আছে বলে মনে করছেন? ধন্যবাদ। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা চাকসু নির্বাচন দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এবং নীতিমালাগুলোকে রিভিউ করার জন্য কমিটি করে দিয়েছে। আমি আবারও বলছি, আগেও বলেছি যে এই চাকসু নির্বাচনটা হচ্ছে পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক নির্বাচন। কারণ রাজনৈতিক দলগুলিরই অঙ্গ সংগঠনগুলো, বেসিক্যালি ছাত্র সংগঠনগুলো নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। সেই জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা বাহিনীগুলো থেকে ওদের থেকে অনুমোদন না পাওয়া পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার যে বর্তমান মনোনয়ন পরিবেশ, যেটি 6.5 বছর সেশন থেকে আমি শূন্য করে নিয়ে এসেছি, সেটি কোনোভাবেই আমরা ক্ষুণ্ণ হতে দেব না। এবং ছাত্রদের মধ্যে বিরোধ, সংঘর্ষ এগুলো যদি সহাবস্থানের পর্যায়ে নিয়ে এসে তারা যদি পরিপূর্ণভাবে একটা নিশ্চিত আমাদেরকে পরিবেশ তৈরি করতে না পারে, তাহলে আমরা কখনো নির্বাচন দিতে পারবো না। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য গোয়েন্দা বাহিনীগুলোর সাথে আলাপ আলোচনা করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রেখে সকল শিক্ষার্থীদের মধ্যে এবং সকল ছাত্র সংগঠনের মধ্যে একটা সৌহার্দ্য, সম্প্রীতি, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং তাদের মধ্যে যে একটা যদি সেরকম পরিবেশ তারা নিশ্চিত করতে পারে, আমরা যদি নিশ্চিত হতে পারি যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন আমি চাকসু নির্বাচন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনার আলোকে আমি ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার সাথে যারা সংঘাতের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই আপনারা নিশ্চয়ই শুনেছেন, যারা ছাত্রলীগ অত্যন্ত পবিত্র সংগঠন, আমার জাতির জনকে হাতে গড়ার সংগঠন, এই পরম পবিত্র ছাত্র সংগঠন নাম হচ্ছে ছাত্রলীগ। আমি ছাত্রলীগের শুধু কর্মী ছিলাম, এক নেতা ছিলাম। আমার জীবনে অনেক রক্তক্ষরণ হয়েছে ছাত্রলীগের জন্য। আমরা বিরোধী শক্তির সাথে, অন্ধকারের সাথে যুদ্ধ করে আজকে এই পর্যায়ে এসেছি। এখন যারা এগুলো করছে তারা শতভাগ জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী গোষ্ঠীর দ্বারা প্রণোদনা পেয়েছে, তাদের আর্থিক সহযোগিতা পাচ্ছে, তাদের সমর্থন নিয়ে এই সংঘাতগুলো তারা করছে। যেহেতু দেশ যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অদম্য অগ্রগতিতে বিশ্বের উন্নয়নের রোল মডেল হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গত 4 বছরের যে অর্জন, সেই অর্জনগুলোকে, অসাধারণ অর্জনগুলোকে ম্লান করার জন্য বা যাদের গাত্রদাহ হচ্ছে, তারা এই শস্যের মধ্যে ভূত হিসেবে উচ্চবিলাসী হয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে এই অন্ধকারের শক্তিকে বিশ্ববিদ্যালয়ে আবার অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে এই ধরনের সংঘাতগুলোর মাধ্যমে। তা আমরা কঠোরভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্ধকারের শক্তি কখনোই এখানে প্রবেশ করতে দেবে না। অসংখ্য ধন্যবাদ। যখন আমরা এতক্ষণ ধরে কথা বলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীর সাথে, তিনি বলছিলেন চাকসু নির্বাচন দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকলেও তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এখন বর্তমান, সেই পরিস্থিতি যদি খুব একটা উন্নত না হলে কিন্তু চাকসু নির্বাচন দেওয়া সম্ভব না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু গতকাল থেকে যে অবরোধ, কিন্তু সেই অবরোধ কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি যারা সাধারণ শিক্ষার্থী এসেছেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা খুব একটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। জোহর। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ লাইভে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়।
আর কিছুদিন পরে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রার প্রচলন হয় যশোর থেকে। এবার তারাই বাংলা বর্ষবরণের সকল আয়োজন বর্জনের ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে পুলিশের বাড়াবাড়ি। বিস্তারিত জানাতে যশোর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, নববর্ষের আয়োজন বর্জনের ঘোষণার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই 21টি সংগঠন যশোরের তারা নববর্ষের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। তো আমি এ বিষয়ে একটু কথা বলতে চাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে সভাপতি ডিএম শহীদুজ্জামান। আপনার কাছে একটু জানতে চাই, কেন আপনারা এই নববর্ষের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন? দেখেন, সংস্কৃতির রাজধানী হচ্ছে আমরা বলি যশোর। এই যশোর থেকে বাঙালির সংস্কৃতির বিভিন্ন ধারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। যখন পাকিস্তান আমলে বাঙালির সংস্কৃতিকে বাধাগ্রস্ত করার বিভিন্ন চেষ্টা করা হয়েছে, তখন ছায়ানার যেভাবে রমনার বটমূলে নববর্ষ অনুষ্ঠান আয়োজন করে প্রতিবাদ করেছিল, একইভাবে যশোরে 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 76 সাল থেকে উদিত যশোর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বাঙালির সংস্কৃতির পক্ষে অবস্থান নেয় এবং 78 সাল থেকে এই পার্কে বিশাল আয়োজনের মাধ্যমে উদিচি আজকে যশোর শহরে নববর্ষ উৎসবে পরিণত হয়েছে। এবং 1987 সাল থেকেই এই যশোরে যে মঙ্গল শোভাযাত্রা হয়, 85 সাল থেকে যে মঙ্গল শোভাযাত্রা হয়, আজকে সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এটা যশোর চারুপীঠের আয়োজনে। যশোর শহরে প্রায় 40টি শিল্প এবং সাহিত্য সংগঠন রয়েছে। এর মধ্যে প্রায় 31টি সংগঠন সক্রিয় এবং এইবার প্রায় 25টি সংগঠন নববর্ষের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 3 মাস ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। 21টি নয়, ইতিমধ্যে 25টি সংগঠন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে যে সরকারের এই যে নববর্ষের অনুষ্ঠানের সময় সংকোচন নীতি, এর প্রতিবাদে যদি অবিলম্বে সরকার এই নীতি প্রত্যাহার না করে, কারণ আমরা মনে করি জঙ্গিবাদ এবং মৌলবাদ যেভাবে বিস্তার করছে, একে রুখতে গেলে একমাত্র সংস্কৃতি হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এই হাতিয়ারকে ব্যবহার করে আমরা জঙ্গিবাদকে, আমরা সংস্কৃতির বিপক্ষ শক্তিকে আমরা রুখতে চাই। এই যশোরে বোমা হামলা করে সাংস্কৃতিক অনুষ্ঠানে 10টি তাজা প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে। যেই দিন বোমা হামলা হয়েছে তার পরের দিন থেকেই সেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অতএব যশোরের মানুষ রক্ত দিতে ভয় পায় না। প্রয়োজনে যশোরের মানুষ আবারও রক্ত দেবে সংস্কৃতিকে বাঁচানোর ক্ষেত্রে। আমাদের আবেদন সরকারের কাছে, কারণ আমরা মনে করি বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সংস্কৃতি বান্ধব সরকার এবং তাদেরই দায়িত্ব এই জঙ্গিবাদ, এই মৌলবাদকে রক্ষা এবং এর অন্যতম হাতিয়ার সংস্কৃতি। সেই সংস্কৃতিকে যেন তারা সংকুচিত না করে সকলের জন্য, মানুষের জন্য বছরের প্রথম দিন যেন উন্মুক্ত করে দিয়ে সারা দেশে যেভাবে হয়, যশোরের মানুষ সকাল থেকে রাত পর্যন্ত আমরা নববর্ষ উদযাপন করতে চাই। এই আবেদন নিয়ে আমরা পথে নেমেছি। যদি সরকার এদিকে কর্ণপাত না করে, তাহলে আমরা সমগ্র যশোরের মানুষ এই নববর্ষের অনুষ্ঠান বয়কট করব বলে আমরা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই নববর্ষের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনারা সকালের যে অনুষ্ঠান সেটা বর্জন করলেন কেন? একদম ছোট করে 2 মিনিট 1 সেকেন্ড। আপনারা জানেন যে আমরা যে চত্বরে দাঁড়িয়ে আছি, এইটা 1985 সালে এখান থেকেই মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরু করেছে। আমরা যশোরের সব মানুষ একসাথে হয়ে মিলে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করার মধ্য দিয়ে আমরা সারা দিনের অনুষ্ঠান আমরা উপভোগ করি। আজকে সরকার যে সময়ের নির্দিষ্ট করে দিয়েছে, ফলে আমাদের সতীর্থ সাংস্কৃতিক সংগঠন যারা আছেন তারা কেউই তাদের অনুষ্ঠান পূর্ণাঙ্গভাবে উদযাপন করতে পারছেন না। ধন্যবাদ আপনাকে। আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কেন এবছর অনুষ্ঠান বর্জন করলেন? এর তো 4 বছর ধরে হয়ে আসতেছে। আমরা 4 বছরের শুরু থেকেই বারবার প্রতিবাদ করে আসছি যেন এই সময় সংকুচনের যে বিষয়টি, আমরা এই 4 বছরই প্রতিবাদ করে আসছি। কিন্তু এবার প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে বলেছি যে যদি সরকার এই বিষয়টি বিবেচনা না করে, তাহলে আমরা অবশ্যই পয়লা বৈশাখের দিন অনুষ্ঠান বর্জন করব। কারণ আপনি জানেন যে পয়লা বৈশাখের আগের দিন আমরা বর্ষবিদায়ের অনুষ্ঠান করি, সেখানে রাত 10টা 11টা পর্যন্ত কোনো বাধা নিষেধ নেই, পরের দিন বাধা নিষেধ নেই। তাহলে সুনির্দিষ্ট বছরের প্রথম দিনটিতে কেন এই বাধা দেওয়া হবে? ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে বাংলাদেশ লাইভে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। ময়মনসিংহ সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে এখন বাংলাদেশ লাইভে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, তফসিল অনুযায়ী কিন্তু ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আজ
শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার, তো শেষ দিনে আসলে কতজন মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন? নোমান, আমি জানতে চাচ্ছি যে আজ তো তফসিল অনুযায়ী মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তো এই শেষ দিনে মেয়র পদে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? দর্শক, আমরা পরবর্তীতে আবার আপনাদের ময়মনসিংহে নিয়ে যাব। এ পর্যায়ে বাংলাদেশ লাইভে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। দর্শক, আরো একবার স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। বিজ্ঞাপন বিরতির আগেই দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে ময়মনসিংহ সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, মেয়র পদে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে, যেখানে কিন্তু আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আপনি জানেন নিশ্চয়ই ময়মনসিংহ সিটি কর্পোরেশন অর্থাৎ দেশের দ্বাদশ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন উপলক্ষে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 10 তারিখ। আগামী 10 তারিখ মনোনয়ন যাচাই বাছাই এবং 17 তারিখ আসলে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে, অর্থাৎ 28 তারিখ কিন্তু মনোনয়ন প্রতীক বরাদ্দ করা হবে। এর আগেই আসলে আজকে প্রার্থীরা চূড়ান্তভাবে মনোনয়ন জমা দিচ্ছেন। এই পর্যন্ত আমি যদি আপনাকে জানিয়ে থাকি যে 108 জন সর্বমোট আসলে এই কাউন্সিলর পদে প্রার্থীতা জমা দিয়েছেন। তো গতকালকে পর্যন্ত 96 জন এবং আজকে বাদবাকি জমা দিয়েছেন। তো এই পর্যন্ত কিন্তু আসলে মেয়র পদে যারা আছেন তাদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগের যিনি মনোনয়ন পেয়েছেন অর্থাৎ নৌকা প্রতীক নিয়ে যিনি লড়বেন, ইকরামুল হক টিটু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক, কিছুক্ষণ আগেই কিন্তু আসলে উনি মনোনয়ন জমা দিয়ে গিয়েছেন। তো জাতীয় পার্টির যে প্রার্থী দিয়েছেন জাহাঙ্গীর আহমেদ, উনিও আসলে আমরা যতটুকু জেনেছি ওনার সাথে আমরা যোগাযোগ করতে চেষ্টা করেছি, গণমাধ্যম কর্মীরা তারা আমাদের যেমনটি জানিয়েছেন আসলে উনি দুপুর নাগাদ আসবেন। এবং জাতীয় পার্টি থেকে আমরা আরেকজন জেনেছি স্বপন মণ্ডল নামে একজন আসলে মনোনয়ন তিনি জমা দিবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। তো বলা যাচ্ছে আসলে জাতীয় পার্টি এখন পর্যন্ত একজন বিদ্রোহী প্রার্থী আছে যিনি এই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এখন পর্যন্ত। তো সার্বিকভাবে আসলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল সকাল থেকে। এখানে একটি আমরা দেখতে পেয়েছি প্রথম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মানুষজন যারা আছেন তারা আসলে উৎসুক জনতা যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা আছেন, কাউন্সিলর প্রার্থী যারা আছেন তারাও বিভিন্নভাবে এখানে এসেছেন এবং তারা এসে আসলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে কয়েকটি বুথ রাখা হয়েছে, যেখানে আসলে 33টি ওয়ার্ডের আসলে নাগরিকরা 33টি ওয়ার্ডে যারা কাউন্সিলর প্রার্থী আছেন তারা এখানে এসে নির্দিষ্টভাবে জমা দিচ্ছেন। আমি যদি আরেকটু জানিয়ে রাখি আসলে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যে নবনির্বাচিত সিটি কর্পোরেশন আছে সেখানে 2,96,000-এর বেশি ভোটার রয়েছে যারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনি আরেকটু বলে রাখি 130টি কেন্দ্র হবে আগামী 5ই মে নির্বাচন উপলক্ষে। 130টি কেন্দ্রের মধ্যে আসলে প্রতিটি কেন্দ্রেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট হবে। এ নিয়েও একটি সাধারণ জনগণের মধ্যে আমরা উৎসাহ দেখেছি। তো এখন পর্যন্ত আসলে আমার কাছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খোঁজখবর ছিল। আপনাকে হয়তো কাউন্সিলর প্রার্থী যারা আসবেন, মেয়র পদপ্রার্থী যারা আসবেন জমা দিবেন, তারা হয়তো আমরা আপনাকে পরে আরও জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিস থেকে সর্বশেষ খোঁজখবর। ফিরতে চাই স্টুডিওতে। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ নোমান। সাভার পৌর এলাকার বেশিরভাগ সড়কেরই বেহাল অবস্থা, আর এতে চরম ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সাভারের এই সড়কগুলোর এই বেহাল অবস্থা কেন? কর্তৃপক্ষ এবং যারা ভুক্তভোগী আছেন তারাই বা কি বলছেন?
ধন্যবাদ জহুর। আমি এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভায়। আপনি জানেন যে সাভার পৌরসভা 1994 সালে প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত যে পৌরসভার যে ভবনগুলি রয়েছে এই ভবন ঠিক থাকলেও পৌরসভার যে রাস্তাগুলি রয়েছে তার বেহাল অবস্থা। আপনারা দেখছেন যে পৌরসভার সড়কগুলির যে অবস্থা দেখছেন তাতে এই সড়ক দিয়ে প্রায় গ্যান্ডার যে সড়কটি যেখানে পৌরসভা অবস্থিত রয়েছে সেই এলাকায় ঠিক তার সঙ্গে যেই সড়কগুলি রয়েছে সেই সড়কগুলির বেহাল অবস্থা। এবং আপনারা জানেন যে এখানে খানাখন্দ বড় বড় গর্তর কারণে আসলে মূলত এই সড়কের আপনার যান চলাচল করা খুব কষ্ট এবং এই এলাকায় যে পোশাকবাহী গাড়িগুলি রয়েছে সেগুলিও যান চলাচল কষ্ট হচ্ছে। আমি এইখানে যারা এই সড়কে দীর্ঘদিন যাবত যারা রয়েছে আমি তার সাথে কথা বলবো। এই যে সড়কের অবস্থা দেখছেন, কি অবস্থা দেখছেন? আসসালামু আলাইকুম, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে 10 বছর যাবত আমাদের এই রাস্তা যদি একটু বৃষ্টি হয় না লোকজন মসজিদে যেতে পারে, না ছেলে পেলে স্কুলে যেতে পারে, না গাড়ি ঘোড়া চলে। 1 টাকার গাড়ি ভাড়া 10 টাকা, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। তাই অনেক আবেদন করার পরেও আমাদের এই রাস্তাটা আজ পর্যন্ত কোনো কিছু করে নাই। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা যারা বুড়া আছি বা লোকজন আছে তারা সবাই যেন এই রাস্তাটার ব্যাপারে একটু দেখাশোনা করে, যেন আমাদের রাস্তাটা হয়ে যায়। ধন্যবাদ। আমি জামান ভাই আপনার সাথে একটু কথা বলবো। আপনি তো পৌরসভায় বিভিন্ন সড়কগুলি দেখেছেন, কি অবস্থা দেখেছেন? এই সড়কগুলির বেহাল অবস্থা কেন? ধন্যবাদ আপনাকে। আসলে সাভার একটা বিশেষ শ্রেণী পৌরসভা হলেও পৌরসভা প্রত্যেকটা এলাকার রাস্তায় খুবই খারাপ এবং অনেক বছর ধরে উন্নয়নের নামে যা হয়েছে আসলে তা বলার নেই। প্রধান সড়ক গ্যান্ডার যে সড়কটা আছে, হাজার হাজার মানুষের এখানে বসতি আছে। আমরা গত 10 বছর ধরে বৃষ্টির সিজনে যে কষ্টের মধ্যে আছি সেটা আসলে নিজে চোখে না দেখলে বলার অবকাশ থাকে না। এখানে মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারে না, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা চলতে পারে না, যানবাহন আমরা পায়ে হেঁটেও চলতে পারি না, যানবাহন চলাচল দুষ্কর। ইতিপূর্বে আমরা এলাকাবাসী উদ্যোগী হয়ে কয়েকবার রাস্তা সংস্কার উদ্যোগ নিলেও আসলে তা আসলে জুচ্ছই না। আমরা সরকারের কাছে জোর দাবি রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করা হোক। ধন্যবাদ আপনাকে। আমি একটু এই যে আপনাদের যে সড়কগুলি রয়েছে, যে অবস্থাগুলি রয়েছে, সেই অবস্থাগুলি বারবার পৌর মেয়রকে জানানোর পরেও কিন্তু পৌর মেয়র আমাকে আশ্বাস দিয়ে যে সড়কগুলি সংস্কার করবে। এই ছিল জহুর সর্বশেষ আমার কাছে। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার পৌর এলাকার বেহাল সড়ক অবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। আর এই ছিল এখনকার বাংলাদেশ লাইভের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকে সবাইকে ধন্যবাদ।